আসসালামু আলাইকুম। একটু বলবেন শোনা যাচ্ছে কিনা? উদয় শিকদার, কান্নাকাটি কেন ভাই আমার? সুমন মিয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই সুমন? প্রণাম স্যার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, লাস্ট আমরা যেখানে ছাড়ছিলাম, আমি যদি বলি, যদি ভুল না করি, লাস্ট আমি যেখানে ছাড়ছিলাম সেটা হচ্ছে, আমার যদি ভুল না হয় তবে আমি সর্বশেষ ছেড়েছিলাম আপনার অ্যান্টিসিডেন্ট প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ সমান সমান নাউন ক্লজ। এটা মনে আছে কিনা বলেন? অ্যান্টিসিডেন্ট প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ সমান সমান নাউন ক্লজ, এটা মনে হয় সর্বশেষ আমার আলোচনার বিষয় ছিল। আচ্ছা, আমরা ক্লজ শুরু করবো ইনশাআল্লাহ। এবার সোহেল, বিশেষ ডেট পিছাতে পারে এই কথাটা আর একবার ভুল করেও কমেন্ট করলে আমি আপনাকে বের করে দেব। বিশেষের ডেট পিছাতে পারে এমন চিন্তা ভুলেও মাথায় আনার অর্থ হচ্ছে আপনার যে গতিময় পড়াশোনা তাকে সুন্দর করে পেরেক মারা। সহজ কথা। বিশেষের ডেট যদি আরো 1.5 বছর পরে দেয়, আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আপনি মার্চে পরীক্ষা হবে, এই চিন্তা মাথা থেকে বের করা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 2 নম্বর কথা, সো ডেট নিয়ে কোনো প্রশ্ন করবেন আমি ব্লক করে দিব। ডেট, আপনি কি পিএসসি চেয়ারম্যান? ডেট দাও টেনশন হচ্ছে পিএসসি চেয়ারম্যান। আপনার টেনশন প্রস্তুতি রেডি করা। নাম্বার 2, আমি যে হোমওয়ার্ক গুলো করতে দিছি গতকালকে, এবার বলেন এই হোমওয়ার্ক গুলো করে ক্ষতি হয়েছে কার কার? এই হোমওয়ার্ক গুলো শেষ করে ক্ষতি হয়েছে কার কার? হাত তোলেন, আমি টাকা ব্যাক দিব। এই হোমওয়ার্ক গুলো করার কারণে ক্ষতি হয়েছে কার কার? আমি বলেন, টাকা ব্যাক দিব। আপনারা পরিবর্তন আনতে চান, আপনারা আমার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু আপনারা যে দায়িত্ববোধে, মানে জিরো তো জিরো। অনেকে মনে করেন পেটের বাচ্চা বের হওয়ার মতো, মুতে মুতে মনে করেন এমন একটা অবস্থা, মানে হোমওয়ার্ক দিচ্ছেন মনে করেন আমি আপনার উপর কত বড় পাহাড় চালাই দিছি। মাইন্ড করেন না, আমি একটু ওপেন কথা বলি তো। এক একজনের এমন অবস্থা মনে হচ্ছে বাচ্চা বের হচ্ছে না, জোর করে বের করতেছি। সহজ কথা। আপনার পরিবর্তন ভাই বাংলাদেশে কোনো টিচার আনতে পারবে না। আপনাদের ভোকাবুলারি কোর্সের ফি 400 টাকা, 410। আপনার কি বলে হচ্ছে, একটা বিষয় মনে রাখেন, আপনার যখন বয়স 5 বছর, আপনার বয়স 5 বছর, আপনার স্বপ্ন তো হয় না এখন হয়েছে। সবকিছু না সময়ে করতে হয় ভাই। আল্লাহ মাহমুদ এমবেডেড কোশ্চেন পারেন না, এটা আমি সলভ করে দিব। সবকিছু সময়ে করতে হয়। ক্লিপস্টফের ইংলিশ পড়ে বোঝার দরকার নেই। আপনি সলিউশন যে প্রবলেমগুলো দিচ্ছি এগুলো দেন, দেখেন ক্লিপস্টফের শেষ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি ক্লিপস্টফের আপনার শেষ হয়ে যাবে। আচ্ছা দেখেন, ক্লজ নিয়ে আজকে বাদে আরো একটা ক্লাস হবে, আজকে যদি পারি শেষ করে দিব। সেটা হচ্ছে, আমি খেয়াল করে দেখেন, আমি বলছিলাম অ্যাডজেক্টিভ ক্লজ থাকার শর্ত হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকা।
অ্যাডজেক্টিভ ক্লজ থাকার শর্ত হচ্ছে আপনার অ্যান্টিসিডেন্ট থাকা, এটা হচ্ছে বড় কথা। অ্যাডজেক্টিভ ক্লজের একটা বড় শর্ত হচ্ছে আপনার অ্যান্টিসিডেন্ট থাকা। ইয়েস অর নো? আচ্ছা, এবার একটু ভালোবেসে খেয়াল করে দেখেন, এখানে অনেকগুলো বিষয় বোঝার আছে। আমি আপনাকে বলছিলাম আপনাদের জন্য ভোকাবুলারি কোর্স ফি 410 টাকা। ইচ্ছালে ভর্তি হন, না হলে না হন। কেননা অনেক স্টুডেন্ট আছে যাদের জন্য আমার টাকা পয়সা দরকার, তাদেরকে হেল্প করতে হলে। সো আপনাদের ছাড় দিয়ে লাভ নেই। ছাড় দিয়ে অবস্থা দেখেন স্টুডেন্ট ক্লাসে নেই। যাই হোক, এটা সবসময় থাকে না। আমি আপনাকে দেখেন কমপ্লেক্স সেন্টেন্সে 3 প্রকার কনজাংশন দিছি: রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এবং আরো। আগামী 5 মিনিট ক্লাস নোট করার দরকার নাই। আমি আপনাকে ধরে নেন 3 প্রকার মানে লিঙ্ক কার্ড দেখাইছি কমপ্লেক্স সেন্টেন্সে। খাতা দিকে খুলে দেখেন। শুভ্র আলটিমেটলি মানে আপনাদের আসলে মাথা একটু মোটা, সত্যি মাথা মোটা। বলতেছি যে সাবঅর্ডিনেট ক্লজের গঠন আগে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব। আমি আপনাকে বলছি ইন্টারগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানান, শেষ। এই সহজ বিষয় না মাথায় ঢোকার কিছু নাই, মাথায় বাড়ি দেন। এত সহজ বিষয় ঢুকে না, মাথায় বাড়ি দেন, মাইন্ড করেন না। হ্যাঁ বলছিলাম, এটা আমি তুলে নিলাম। এটা আপনার গার্লফ্রেন্ডকে দেওয়া ইয়ে না, গোয়াতা না। বলছিলাম, কিন্তু সবকিছু ভেবে দেখলাম এটা সম্ভব না। আমার কিছু কাজ আছে, কাজগুলো করতে হবে। সো ইচ্ছালে করতে হবে, না হলে সরি। আচ্ছা, আমি ইনভাইটেড কোশ্চেন বুঝাচ্ছি। আগে যেটা ধরছি এটা শেষ করি। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। আগামী 5 মিনিট লেখার দরকার নাই। আমি আপনাকে 3 প্রকার কনজাংশন দিছি: রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এবং আরো। রিলেটিভ প্রোনাউনে কি আছে আপনি ভালো করেই জানেন। 3 ফেব্রুয়ারি সম্রাট জাহাঙ্গীর। আর একটা কমেন্ট করলে আমি আপনাকে গ্রুপ থেকে বের করে দেব, কথা দিলাম। আপনাদের মানসিকতা পাল্টান। আমাকে মিনিমাম 16 জন সাহায্যের জন্য হেল্প চাইছে। 16 জন। কেউ বই, কেউ অ্যাডমিশনের খরচ, আর অনেকগুলো প্রকারভেদ। সো মানসিকতা পাল্টান। আপনি মাসে 500 টাকার মেগাবাইট খরচ করেন, কারে কি বোঝাচ্ছেন এগুলো? ইচ্ছালে ভর্তি হন, না হলে নাই। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এবং আরো, এই 3 প্রকার কনজাংশন আমি আপনাদের লিংক কার্ড দিয়েছিলাম, মনে আছে কিনা বলেন। আর একটা সিঙ্গেল কমেন্ট করলে আমি আপনাকে গ্রুপ থেকে বের করে দেব, সহজ কথা। সারাদিন বাইরে ছিলাম, সকালে বের হয়েছি, কুমিল্লায় গেছি, এই বাইক চালায় গেছি ঠান্ডার মধ্যে, হাতে গ্লোভস ছিল না। সারাদিন ক্লাস নিয়ে আবার ফিরে অ্যাডমিশন নিলাম, এখন আপনাদের ক্লাস নিচ্ছি। সো দায়িত্ববোধের ব্যাপারে আপনাদের কোনো খবর নাই, তবর নাই। আপনি আছেন 300 আর 400 নিয়ে। আপনাদেরকে 100 টাকা দিলেও আপনারা বলবেন 50 টাকা দিব স্যার। মানসিকতায় আপনাদের সমস্যা। এত মূল্যবান জিনিস একদম ফ্রিতে পেতে চান কেন? এই সিঙ্গেল স্টুডেন্ট যদি এখানে সিঙ্গেল স্টুডেন্ট 500 টাকা দিয়ে ভর্তি আফসোস করেন, স্যার আমার ভুল হয়েছে 500 টাকা ভর্তি, আমি আপনাদের টাকা ফেরত দেব। আপনি যদি আফসোস করেন, বুঝতে হবে আপনি বিবেকহীন। আই ডোন্ট কেয়ার। আমি জানি আমি কি করতেছি। দেখেন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এবং আরো, এই 3 প্রকার কনজাংশন আছে কিনা বলেন। অ্যাডজেক্টিভ ক্লজের শর্ত হচ্ছে, অ্যাডজেক্টিভ ক্লজের শর্ত হচ্ছে, ভালো করে দেখেন, এটা বুঝলে ক্লজ শেষ। অ্যাডজেক্টিভ ক্লজের শর্ত হচ্ছে এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকা। অ্যাডজেক্টিভ ক্লজের শর্ত হচ্ছে এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকা। আচ্ছা,
অ্যান্টিসিডেন্ট থাকা। এবার একটু খেয়াল করে দেখেন রিলেটিভ প্রোনাউন কয়টা আপনি জানেন, রিলেটিভ অ্যাডভার্ব তো 4টা, হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার। হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার। আচ্ছা, এবং আরোতে কি কি আছে? ইফ আছে, বিফোর আছে, তারপরে আফটার আছে, অ্যাজ ইফ, অ্যাজ দো, আর অনেকগুলো। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন কমপ্লেক্স সেন্টেন্স, খাতার ওই খাতার পিছনে যে বের করে দেখেন এই কমপ্লেক্স সেন্টেন্সে আমি যে লিঙ্কার গুলো দিছি, এবং আরোতে লিঙ্কারের সংখ্যা সবচেয়ে বেশি। ইয়েস কেন বলেন? এবং আরোতে লিঙ্কারের সংখ্যা সবচেয়ে বেশি। ক্লিয়ার? এবার আপনি একটু খেয়াল করে দেখেন প্লিজ। এবার একটু খেয়াল করে দেখেন, আমি যদি বলি ইফের পূর্বে, ইফ দিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়, মানে ইফ দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। আপনার কাছে প্রশ্ন, ইফের পূর্বে যে নাউনটা, ধরেন একটা নাউন বসে আছে ইফের পূর্বে, ইফের পূর্বে নাউনটা বসে আছে, এই নাউনকে কি অ্যান্টিসিডেন্ট বলা যাবে? ইফের পূর্বে যদি কোনো নাউন বসে, এই নাউনকে কি অ্যান্টিসিডেন্ট বলা যাবে? ধরে নেন না, কারণ আমি তো আর হচ্ছে গ্যাজেট প্রকাশ করি না 300 টাকা, ওই 100 টাকা ধরে নেন না যে ওই ত্রাণে যাবে। ইফের পূর্বে যদি কোনো নাউন বসে, তাহলে ওই নাউনকে কি অ্যান্টিসিডেন্ট বলা যাবে? বলেন, খেয়াল করেন বিষয়টা। তাহলে আলটিমেটলি খেয়াল করেন, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার শর্ত হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকা। অ্যান্টিসিডেন্ট হতে পারে কোনো নাউন বা প্রোনাউন যেটা রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে বসলে তাকে বলা যায় অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। খেয়াল করেন, তাহলে ইফ যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু ইফের পূর্বে কোনো নাউন বসলে ওই নাউনকে অ্যান্টিসিডেন্ট বলা যাবে না, যাবে না। তার ইফ যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে আর যাই হোক অ্যাডজেক্টিভ ক্লজ বলা যাবে না। সিদ্ধান্ত, এবং আরোতে যত লিঙ্কার আছে, এবং আরোতে যত লিঙ্কার আছে, এদের পূর্বে কোনো নাউন বসলে ওই নাউনকে অ্যান্টিসিডেন্ট বলা যায় না। তাহলে এবং আরোতে যত লিঙ্কার আছে, এই লিঙ্কার গুলো দিয়ে যে সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যাবে তাকে আর যাই হোক অ্যাডজেক্টিভ ক্লজ বলা যাবে না। এটা, এবং আরো দিয়ে নাউন ক্লজ গঠন করা যেতে পারে, অ্যাডভার্ব ক্লজ গঠন করা যেতে পারে, কিন্তু এবং আরোতে যে লিঙ্কার আছে, ইফ, আফটার, বিফোর, হোয়াইদার, হোয়াইল, অ্যাজ বা যা আছে, এগুলো দিয়ে আর যাই হোক অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করা যাবে না। ক্লিয়ার কেন বলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ, আবারও ভালোবেসে বলতেছি, দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝা ইম্পর্টেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝা ইম্পর্টেন্ট। আমি আপনাকে আবারও বলতেছি, ঠান্ডা মাথায় দেখেন। কমপ্লেক্স সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে আপনার লিঙ্কার আছে। কমপ্লেক্স সেন্টেন্সে আমি আপনাকে এই 3 প্রকার লিঙ্কার দিয়েছি, একটা রিলেটিভ প্রোনাউন, একটা রিলেটিভ হেডলাইন, আর একটা হেডলাইন ধরে নেন, এবং আরো, এবং আরোতেই লিঙ্কারের সংখ্যা বেশি। এবং আরোতেই লিঙ্কারের সংখ্যা বেশি। আপনি ভালো করে জানেন আমরা যে কোনো নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলতে পারবো না।
রাস্তায় চলাচলকারী কোনো মেয়েকে আপনি চাইলেই বা কোনো ছেলেকে আপনি চাইলে বউ বা হাজবেন্ড বলতে পারেন না। আমরা অ্যান্টিসিডেন্ট বলতে পারি যে নাউন বা প্রোনাউন শুধুমাত্র অ্যান্টিসিডেন্ট তাকে বলতে পারি যে নাউন বা প্রোনাউন শুধুমাত্র রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে বসে, আমরা তাকেই শুধু অ্যান্টিসিডেন্ট বলতে পারি। অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার শর্ত হচ্ছে, অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার বড় শর্ত হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকা। অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার বড় শর্ত হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকা। একটু আস্তে, ওই ঘরে যান না ওই ঘরে যান। অ্যান্টিসিডেন্ট হওয়ার বড় শর্ত হচ্ছে আপনার, অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার বড় শর্ত হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকা। আমি আপনাকে বললাম এবং আরতে যে লিঙ্কার গুলো আছে এই লিঙ্কার গুলোর পূর্বে কোনো নাউন থাকলে তাকে অ্যান্টিসিডেন্ট বলা যায় না, থাকলেও বলা যাবে না। যেহেতু বলা যায় না তাহলে আলটিমেটলি এবং আরতে যত লিঙ্কার আছে এই লিঙ্কার গুলো দিয়ে গঠিত সাবঅর্ডিনেট ক্লজকে আর যাই হোক অ্যাডজেক্টিভ ক্লজ বলা যাবে না। ওই যে পড়াইছিলাম নাউন চ্যাপ্টারে, মনে করে দেখেন, স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোন নাউনকে আর যাই হোক প্রপার বলা যাবে না। সেম এবং আরতে যত লিঙ্কার আছে এইগুলো দ্বারা গঠিত সাবঅর্ডিনেট ক্লজকে আর যাই হোক অ্যাডজেক্টিভ বলা যাবে না। এটা নাউন হতে পারে, এটা অ্যাডভার্ব হতে পারে। এখান থেকে আবার সিদ্ধান্ত নিয়ে না যে এগুলো দ্বারা সব অ্যাডভার্ব, নাউনও হয় এবং আরো দিয়ে নাউন ক্লজ হতে পারে, অ্যাডভার্ব ক্লজ হতে পারে এবং আরতে যে লিঙ্কার গুলো আছে এগুলো দিয়ে গঠিত কোন ক্লজকে আর যাই হোক অ্যাডজেক্টিভ ক্লজ বলা যাবে না। ক্লিয়ার কিনা বলেন? আমি এটা লিখে দিব, এই গ্রাফটা আমি লিখে দিব অ্যাডভার্ব ক্লজের পরে, কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার এমবেডেড কোশ্চেন। আছেন আপনারা? ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, এবার একটু খেয়াল করেন। আমি আপনাকে দুটো বাক্য দিই, অনেক তো শিখালাম নাউন আর অ্যাডজেক্টিভ ক্লজ। আমি আপনাকে দুটো বাক্য দিই। নাম্বার 1, tell me who did it, and number 2, I know the boy. Who did it? আমাকে বলতে হবে নাম্বার 1 আর নাম্বার 2। আপনারা হচ্ছে কি বলে কমেন্ট করবেন। নাম্বার 1 আর নাম্বার 2 দিয়ে হচ্ছে আপনারা কমেন্ট করবেন কোনটা কোন ক্লজ। অনেক পড়াইছি, দুটোই সেম। অনেক পড়াইছি, কোনটা কোন ক্লজ আপনারা একটু কমেন্ট করবেন।
আমি যতগুলো কমেন্ট পাইছি তার মধ্যে আবুল মার্কা কমেন্ট পাইছি দুই একটা, আর বেশিরভাগই রাইট অ্যান্সার করছেন। মানে আমি আমার ধারণা, আমার কাছে মনে হচ্ছে আমি শেখাতে পারছি। এবং অন এভারেজের ধারণা হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বাট ভালো লাগলো আপনারা এখানে প্রথমটাকে বলছেন নাউন ক্লজ, এটা আমার খুব ভালো লাগছে এবং আনন্দ দিছে। আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদের শেখাতে পারছি, আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদের হুজুগে চিন্তাটা বের করতে পারছি, এবং এটা বইও আছে, আপনি দেখছেন কিনা আমি জানি না। বাস্তবতা হচ্ছে, খেয়াল করে দেখেন, আমি যখন বলতেছি বারবার একটা উদাহরণ দিচ্ছি, আব্দুল্লাহ হু লিভস ইন রাজশাহী। আমি আপনাকে একটা কথা বলছিলাম যে রিলেটিভ প্রোনাউন এমন একটা প্রোনাউন যা একটা নাউনের পরে বসে, নাউন বা প্রোনাউনের পরে বসে উক্ত নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের ন্যায় দুটো বাক্যকে যুক্ত করে। খেয়াল করে দেখেন, এখানে হু দ্বারা আব্দুল্লাহকে বোঝাচ্ছে এবং রাজশাহীতে বসবাস করার কাজ আব্দুল্লাহ করছে। বাস্তবতা প্রথম বাক্যে একটু খেয়াল করে দেখেন, প্রথম বাক্যে হু এর সাথে মি এর কোনো সম্পর্ক নাই। হু এর আগে মি আছে, আপনার কাছে মনে হতে পারে মিটা অ্যান্টিসিডেন্ট, কিন্তু বিশ্বাস করেন এখানে হু এর সাথে মি এর সম্পর্ক নাই, কেননা এই যে ডিড, এই যে কাজ, এই কাজটা কিন্তু মি এ করছে না। আপনি ভালো করে জানেন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ইউ দ্বারা, তো বলা হচ্ছে তোমাকে। আমি আপনাকে বলতেছি টেল মি, আমাকে বলো। এই টেলটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, টেল, বলো, আমাকে বলো। কাকে? আমাকে। যে কাকে দ্বারা প্রশ্ন করলে হচ্ছে অবজেক্ট পাওয়া যায়, কাকে। টেল মি, আমাকে বলো। আমাকে কি বলবা? যে কাজটা করছে তার ব্যাপারে আমাকে বলো। টেল মি, বলো। হু ডিড ইট, এই হু মানে কিন্তু যে, এই যে এটাই ইম্প্যারেটিভ কোশ্চেন, ইম্প্যারেটিভ। এই হুটা হচ্ছে সাবজেক্ট, এরপর এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আমি আপনাকে বলতেছি ডাব্লিউ ইজ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে আলটিমেটলি হু ইজ সাবজেক্ট, এই কারণে নতুন করে ডিড এর আগে সাবজেক্ট আনার দরকার নাই। এখানে ডিড অক্সিলারি ভার্ব না, এখানে ইটটা অবজেক্ট। ইম্পারেটিভ কোশ্চেনের মূল বক্তব্য হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ প্রশ্নবোধক, অর্থাৎ ইন্টারগেটিভ ফর্মে হবে না। শেষ। এটা যদি না বোঝেন আপনাকে বোঝানোর ক্ষমতা আর নাই। সাবঅর্ডিনেট ক্লজের বক্তব্য হচ্ছে, ইম্পারেটিভ কোশ্চেনের বক্তব্য হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ ইন্টারগেটিভ হবে না। খেয়াল করেন, তাহলে আলটিমেটলি বিশ্বাস করেন এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা অবজেক্ট, এটা নাউন ক্লজ। এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা অবজেক্ট, এটা নাউন ক্লজ। আলটিমেটলি দেখেন, আই নো দা বয়, এই দা বয় অ্যান্টিসিডেন্ট, দা বয়টা হচ্ছে আপনার অ্যান্টিসিডেন্ট, আর এই হু থেকে শুরু করে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দা বয়, আমি বালকটাকে চিনি, যে কাজটা করছে, এই কাজটাই বালকেই করছে। দেখেন, এই কাজটাই বালকেই করছে। এবং আপনি এত সুন্দর ডিফারেন্স, অর্থাৎ পিসি দাস বই বের করেন, পিসি দাস। আমি আপনাকে শুরুতেই বলছিলাম যে আলটিমেটলি এই ক্লজ চ্যাপ্টারটা এই বইয়ে যত সুন্দর করে দেয়া আছে অন্য কোনো বইয়ে দেয়া নাই। দেখেন আলটিমেটলি এই দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ বের করেন, বের করে পরের পেজে গিয়ে দেখেন এরকম একটা টেবিল পাবেন। এদের টেল মি, আমাকে বলো। হু ডিড ইট, টেল মি হু ডিড ইট। আই নো দা বয় হু ডিড ইট। খেয়াল করেন, হু ডিড ইট সেম একটা অবজেক্ট, তাই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ, আর একটা অ্যান্টিসিডেন্টের পরে বসে আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। খেয়াল করেন। আবার যদি বলি, খেয়াল করেন, আবার যদি এভাবে বলি, দ্য বয় হু ডিড ইট, এটা কিন্তু আবার অবজেক্ট, নো ভার্বের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট পুরোটাই, এটা আবার নাউন ক্লজ। ইয়েস কিনা বলেন? কনফিডেন্সে মাত্র 2 ঘন্টা ক্লোজের ক্লাসের সময় পাই, গ্রামারের ক্লাস 16টা। এখানে কনফিডেন্সের অনেক স্টুডেন্ট আছেন। রাজু ভাই, আমি তার ব্যাপারে আজ পর্যন্ত খারাপ নেগেটিভ কথা বলে একটা পোস্ট দেয় নাই। উনি সেমিনারে আমার ব্যাপারে বদনাম করে বেড়ান। 500 টাকায় 80টা ক্লাস করলে ইংলিশ শেখা যাবে না, ওনার থিওরি দিয়ে ইংলিশ শিখতে হবে। আমি আপনাকে ক্লোজের ক্লাস, আজকে 3 নাম্বার ক্লাস চলতেছে,
ভেবে দেখেন, আপনি এত গভীরে আপনি শেখার জায়গা পাবেন না। আমি কোনো স্যারের নাম নিচ্ছি না, আমি রতি মহারথীকে দেখছি, তাদের প্রাইভেট ব্যাচে আমার পরিচিত বা স্টুডেন্ট আছে। তো আপনাকে এগুলো ভেবে কাজ করতে হবে, অবশ্যই আপনাকে ভেবে কাজ করতে হবে। মাশাআল্লাহ, ওই টেবিলটা ভালো করে পড়বেন, ওই টেবিলটা জমা দিবেন আমাকে, ওই টেবিলটা, যে টেবিলটা দেখালাম অ্যাডজেক্টিভ আর নাউন ক্লজের পার্থক্যের টেবিলটা। অ্যাডজেক্টিভ আর নাউন ক্লজ এখনো শেষ হয় না, আরো আছে। তার আগে একটু বলেন, আমি আপনাকে যখন জেনারেল আর পার্টিসিপল শিখাইছিলাম তখন দুটো টার্ম শিখাইছিলাম, একটা কমপ্লিমেন্ট আর একটা মডিফাই। একটা কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে মডিফাই, একটা কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে মডিফাই। একটা কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে মডিফাই। রাজু ভাই বলে বেড়ায় সেমিনারে, আমার বদনাম করে বেড়ায়, 500 টাকায় 80টা ক্লাস করে ইংলিশ শেখা যাবে না, ওনার থিওরি ফলো করতে হবে। আমি আপনাকে একটা কমপ্লিমেন্ট আর একটা মডিফাই শিখাইছিলাম, মনে আছে কিনা বলেন? এখানে আছেন, ওনার গোয়েন্দা আছে, কষাই দিয়ে কথাগুলো, সমস্যা নাই। কারণ এর মধ্যে 500 টাকাতে ঢোকা এটার অসাধ্য কিছু না। এটা হচ্ছে আমেরিকার, মানে মনে করেন সিবিআই এর কোনো বা আমেরিকার সবচেয়ে গোয়েন্দা সংস্থা বড়, তার কোনো একটা পাসওয়ার্ড না দিয়ে এখানে ঢোকা যাবে না, 500 টাকা দিলেই দেখে ঢুকতে পারে। আচ্ছা, কমপ্লিমেন্ট আর মডিফাই মনে আছে কিনা? মডিফাই, জোশ। এই যে দেখেন একজন কমেন্ট করছে, জোশ শব্দটা মুখস্থ আছে আপনার, তাই চলে আসছে। পড়ার ভিতরে রোমান্টিকতা নেন, চলে থাকবে। এই কমপ্লিমেন্ট আর মডিফাই দেখেন আজকে কাজে লাগবে, নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজের লাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য, লাস্ট পেরেকটা দেওয়ার জন্য। নাম্বার 1, the news that he died was false. The news that you gave me was false. বলেন কোনটা কোন ক্লাস, কমেন্ট করেন। এটা কোন ক্লাস, এটা কোন ক্লাস, কমেন্ট করেন প্লিজ। আচ্ছা, যদি তোলা হয় তাহলে কমেন্ট করেন কোনটা কোন ক্লাস। হাতামাতুজ জোহরা, আচ্ছা মাশাআল্লাহ। মাশাআল্লাহ, নাই এবার তো ভুল হয়ে গেল। হ্যাঁ তাসলিম, যারা এটা ভালো করে বোঝাবো। দেখেন, আপনারা যারা ক্লাস টাস করছেন, বিভিন্ন ছোঁয়া পাইছেন, তাদের স্বাভাবিক ধারণা হয়তো ভিন্ন হবে, স্বাভাবিক। তবে নাইম মাহমুদ অত ভালো উত্তর দেয়, তুমি এটা ভুল করছে। একটু খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে আমি যা বক্তব্য দিচ্ছি একটু আগে, তাতে হচ্ছে আপনার দ্যাট, এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এই দা নিউজ হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আর স্বাভাবিকভাবে মনে হতে পারে
অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজের নাম অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু না, আগে ইমন আনেন, পরে ব্যাখ্যা দিচ্ছি। এটা হচ্ছে আপনার নাউন ক্লজ আর এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। এরাও অ্যান্টিসিডেন্ট, এরাও অ্যান্টিসিডেন্ট। প্রশ্ন হচ্ছে তাহলে হোয়াই? আমি আপনাকে নাউন ক্লজের অবস্থান দেখাইছি চারটা: সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, প্রিপজিশনের পরে, আর বিভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। যে কমপ্লিমেন্ট, বিভার্বের কমপ্লিমেন্ট, অ্যান্টিসিডেন্টেরও কমপ্লিমেন্ট। নরমাল কথা, সত্যি কথা বলি, ইজ এর পরে সাবঅর্ডিনেট ক্লজ, ইভের পরে সাবঅর্ডিনেট ক্লজ, ইভের পরে ইজ ভার্বের পরে সাবঅর্ডিনেট ক্লজ, তা নাউন ক্লজ। এটা মনে রাখেন। কারণ ইজ ভার্বের পরে আমি কখনো অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ দেখি নাই। ইজ ভার্বের পরে সাবঅর্ডিনেট ক্লজ, তা নাউন ক্লজ আমি আসলে দেখি নাই। আগে ইমান আনেন, আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। আগে এটা নাউন ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা ইমান আনেন, তারপরে আমি বুঝাচ্ছি। আগে ইমান আনেন। আচ্ছা, এবার কমপ্লিমেন্ট ব্যাপারটা কি আপনি একটু ভেবে দেখেন। কমপ্লিমেন্ট ব্যাপারটা ছিল যিনি জজ তিনি সাহেব, জজ ইকুয়াল টু সাহেব। পরিমণি নামটা আসলে আসবে অ্যাক্ট্রেস, শাহরুখ খান নামটা আসলে আসবে অ্যাক্টর, শেখ হাসিনা নামটা আসলে আসবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। খেয়াল করে দেখেন, আমার নামটা আসলে, শাকিল নামটা আসলে একজন টিচার, এ শিক্ষক। খেয়াল করেন, এটাই কমপ্লিমেন্ট। তা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, এখানে এই বাক্যে একটু খেয়াল করেন। দ্য নিউজ সমান সমান দ্যাট হি ডাইড, অর্থাৎ ব্যক্তিটা মারা গেছে, এটাই কিন্তু নিউজ। নিউজও যা, ব্যক্তি মারা গেছে, এটাই নিউজ। আমি এ প্লাস পাইছি, এটাই কিন্তু নিউজ। মানে নিউজও যা, আমার এ প্লাস পাওয়া তাই, আমি অ্যাক্সিডেন্ট করছি আল্লাহ না করুন, এটাই নিউজ। আমার কথা কি বুঝছেন কিনা? পদ্মা সেতু উদ্বোধন করা হবে ধরেন আগামীকালকে। দ্য নিউজ দ্যাট পিএম ফ্ল্যাগ অফ, মনে আছে ফ্ল্যাগ অফ মানে উদ্বোধন করা, ফ্ল্যাগ অফ, উইল ফ্ল্যাগ অফ, পিএম উইল ফ্ল্যাগ অফ, এটাই কি নিউজ না? খেয়াল করেন, আমি যদি বলি দ্য নিউজ দ্যাট পিএম উইল ফ্ল্যাগ অফ, উদ্বোধন করবেন মেট্রো রেল, এটাই মানে নিউজ যা। আর এটাও কি তাই না বলেন তো ভাই? নিউজ যা, ওটাও কি তাই না? সমান কিনা? এটা ইকুয়াল কিনা বলেন? এটা ইকুয়াল কিনা? ইকুয়াল কিনা বলেন? লোকটা যে মারা গেছে, এই যে হি ডাইড, লোকটা যে মারা গেছে, এটাই তো নিউজ রে ভাই। লোকটা যে মারা গেছে, এটাই তো নিউজ। আমি নিয়মটা লিখে দিচ্ছি, মানে মূল বক্তব্যটা হচ্ছে মনে রাখবেন, অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজ যদি ওই অ্যান্টিসিডেন্টের কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্ট হয়, পরিপূরক হয়, তাহলে ওই অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজের নাম নাউন ক্লজ। আর যদি মডিফাই করে, দেখেন দ্য নিউজ দ্যাট ইউ গেভ মি, তুমি কি নিউজ দিছিলে এটা কিন্তু স্পষ্ট না, ভালো করে দেখেন। দ্য নিউজ দ্যাট ইউ গেভ মি, এখানে নিউজ কিন্তু দেখেন স্পষ্ট না, খেয়াল করেন। এটা কমপ্লিমেন্ট, এটা মডিফাই, এটা নাউন ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এর মানে এই না অ্যান্টিসিডেন্টের পরে সবই নাউন ক্লজ। স্বাভাবিক দৃষ্টিতে আমি আপনাকে বলি, আপনি আমার এই নিয়মগুলো শেখার পরে মাস্টার বইয়ে স্বাভাবিকভাবে সলভ করবেন। করতে গিয়ে যদি কোনো একটা দুই একটা প্রশ্ন আপনি ভাবতেছেন অ্যান্টিসিডেন্ট আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, এরপরে তো উত্তর তো চেক করবেন। করে যদি দেখেন নাউন ক্লজ, তখন আমার এই থিওরিটা ওখানে ঢেলে দেখবেন মেলে কিনা। গ্রাম অঞ্চলে আজ থেকে 15-20 বছর আগে আপনারা দেখছেন কিনা জানি না, আমাদের এলাকায় গ্রাম অঞ্চলে কিছু ফেরিওয়ালা যাইতো। এরা কি করতো, বাড়ির পুরাতন টিন থাকলে এগুলো গলাইয়া তরল বানাইয়া
ওদের ছাঁচে ঢালার মতো কিছু থাকতো, ওই মানে ডালের ডাবু অথবা ভাত তোলা ডাবু তৈরি করতো, আর ওখানে নাম টাম লিখে দিত খোদাই করে, অমুক প্লাস অমুক। আমার আম্মা আমাকে এরকম বানাই দিছে, অনেক আগেই বানাইছে, আমার কাছে আছে। একে বলা হয় একটা মাপকাঠি। যেমন দেখবেন হচ্ছে 3 টাইপ যে পিন গুলো সারা বাংলা বিশ্বে দেখবেন সেম মাপ। আমি আপনার বাসায় গেছি, আমি বলতেছি ভাই আমার পিনের টাইপ 3, আপনি ওই চার্জার দিলে দেখবেন আমার মোবাইলে ঢুকবে। তা আমি বলতেছি সাসে ঢালবেন, আমি বলতেছি দেখবেন কমপ্লিমেন্ট কিনা, তাহলে মেনে নিবেন এটা নাউন ক্লজ। আমার কথা কি বোঝা গেছে? মুক্তা বড়াল বারবার বলতেছি নেতা নিউজ সংবাদ কি দ্যাট হি ডাইড, সে মারা গেছে, এটা কি নিউজ না? মুক্তা বড়াল লোকটা যে মারা গেছে এটাই তো নিউজ। গতকালকে তসলিমা নাসরিন পঙ্গু হয়ে গেছেন, পরশুদিন অনেকগুলো মিডিয়ায় দ্য নিউজ দ্যাট তসলিমা নাসরিন হ্যাভ পঙ্গুড, এটা নিউজ না? বুঝছেন কিনা বলেন? এই কমপ্লিমেন্ট যখন ইকুয়াল ব্যাপারটা ঘটবে, ইকুয়াল, এটাই হবে হচ্ছে আপনার নাউন ক্লজ। তাহলে নিয়মটা আমি লিখে দিচ্ছি, নিয়মটা লেখেন। অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী ক্লজটি যদি ওই অ্যান্টিসিডেন্ট এর কমপ্লিমেন্ট হয়, তাহলে দুনিয়া থেকে রহমত উঠে গেছে, দুনিয়া থেকে মশার ভয় উঠে গেছে, মশার লেভেলে ঘুরতেছে। অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজটি যদি ওই অ্যান্টিসিডেন্টের কমপ্লিমেন্ট হয়, তাহলে অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী ক্লজকে বলা হয় নাউন ক্লজ। ওই অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজকে বলা হয় নাউন ক্লজ। লিখেন কিন্তু, কিন্তু অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী ক্লজটি যদি ওই অ্যান্টিসিডেন্টকে মডিফাই করে, তাহলে অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী ক্লজকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ।
তোরা হলে বলবেন প্লিজ। আচ্ছা, হেডলাইন দেন অ্যাডভার্ব ক্লজ। সময় একেবারেই নাই। হেডলাইন দেন অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমি বলছিলাম 5 আঙ্গুল বাদ দিলে যা থাকে সব হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। সাবজেক্টের স্থলে নাউন ক্লজ, অবজেক্টের স্থলে নাউন ক্লজ, প্রিপোজিশনের অবজেক্ট নাউন ক্লজ, বি ভার্বের অ্যান্টিসিডেন্ট নাউন ক্লজ। এবার যারা নাউন ক্লজের কমপ্লিমেন্ট জায়গাটা বোঝেন নাই, আজকে কমপ্লিমেন্টের নিয়মগুলো দেখবেন, বুঝে যাবেন। কমপ্লিমেন্টের উদাহরণগুলো দেখবেন, বুঝে যাবেন। কমপ্লিমেন্টের উদাহরণগুলো দেখবেন, তাহলে বুঝে যাবেন কমপ্লিমেন্ট মানে কি। এবার আমি আশা করি বুঝতে পারবেন। কমপ্লিমেন্টের উদাহরণগুলো দেখবেন। হ্যাঁ, বইয়ের কমপ্লিমেন্টের উদাহরণগুলো দেখবেন, কমপ্লিমেন্ট পর্যায়ে দেখবেন, না পারলে আমি তো নেক্সট ক্লাসে আসি। আচ্ছা, তাহলে অবজেক্ট সাবজেক্টের স্থলে নাউন ক্লজ, অবজেক্টের স্থলে নাউন ক্লজ, প্রিপোজিশনের অবজেক্ট নাউন ক্লজ, কমপ্লিমেন্টের পজিশন হচ্ছে নাউন ক্লজ, এবং অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজের নাম অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর এগুলো বাদ দিলে যা থাকে অ্যাডভার্ব ক্লজ। এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে আলটিমেটলি প্রথম কথা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা গেলেও সেটা অ্যাডভার্ব হয় না, নাউন হয় না। অ্যাডভার্ব ক্লজ এক কথায় ইট দ্বারা রিপ্লেস করা যায় না। অ্যাডভার্ব ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা যায় না। এক নম্বর লিখেন অ্যাডভার্ব ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা যায় না। 2 নম্বর লিখেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব ক্লজ এর পূর্বে, অ্যাডভার্ব ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে না, থাকে না। এই দুটো লিখেন, অ্যাডভার্ব ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে না। অ্যাডভার্ব ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে না, খেয়াল করেন। অ্যাডভার্ব ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে না, খেয়াল করেন। অ্যাডভার্ব ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্টও থাকে না। ওই যে 7টা প্রশ্ন মনে আছে, 7টা প্রশ্ন লিখেন ভার্বকে, ভার্বকে। ওই যে আলটিমেটলি আমি আপনাকে প্রশ্ন করলাম, খেয়াল করে দেখেন। আচ্ছা, ভার্বকে কোথায়? ভার্বকে কোথায়, কখন, কিভাবে? খেয়াল করে দেখেন, ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কার সাথে, কোথা হতে, কার সাথে, কোথা হতে, কেন, কোন দিকে, কোন দিকে। এই 7টা প্রশ্ন করলে পাওয়া যায় অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ। এই 7টা প্রশ্ন করলে অ্যাডভার্বের বংশধর পাওয়া যায়। এটা আমি আপনাকে একদম ট্রানজিটিভ ভার্ব যখন শিখাইছি তখনও শিখাইছি, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার তখনও শিখাইছি, এখানেও কাজে লাগতেছে। খেয়াল করে দেখেন, মনে আছে কিনা বলেন। আচ্ছা, যদি মনে না থাকে আমি আপনাকে কোনো উদাহরণই দিব না, খেয়াল করেন। যদি মনে না থাকে আলটিমেটলি মানে কিছু করার নাই, এটা অত্যন্ত দুঃখজনক। ধৈর্য ধরেন, বাংলাদেশের নেট তো
2500 টাকার নেট নিয়েও কাজ হচ্ছে না। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনারা অ্যাডভার্ব ক্লজ চ্যাপ্টারটা, অ্যাডভার্ব ক্লজের জায়গাটা বের করেন, অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, আপনি যদি ভাবকে কোথায় দিয়ে প্রশ্ন করেন তাহলে স্থান পাবেন, কখন দিয়ে প্রশ্ন করলে সময় পাবেন। এই যে দেখেন অ্যাডভার্ব ক্লজে দেখেন ধরনগুলো বলে দেওয়া আছে। অ্যাডভার্ব ক্লজ কি হবে? সময় হবে, সময়। অ্যাডভার্ব ক্লজ কি হবে? স্থান। অ্যাডভার্ব ক্লজ কি হবে? কারণ বা যেহেতু। অ্যাডভার্ব ক্লজ কি হবে? ফলাফল। অ্যাডভার্ব ক্লজ কি হবে? পরিমাণ। অ্যাডভার্ব ক্লজ ধরন মানে হাউ, কিভাবে, যেন, অ্যাজ ইফ, শর্ত, শর্ত বুঝালে অ্যাডভার্ব ক্লজ। তুলনা, এটা কম্পারেটিভ ডিগ্রি, তুলনা অ্যাডভার্ব ক্লজ বা পজিটিভ ডিগ্রি। বৈপরীত্য, দ অল দো অ্যাডভার্ব ক্লজ। উদ্দেশ্য, উই ইট আমরা খাই। খেয়াল করেন এই সবগুলো হচ্ছে আপনার অ্যাডভার্ব ক্লজ। এই সবগুলো দাগ দেন, আমি প্রত্যেকটা উদাহরণ দেখাচ্ছি আপনাকে, দেখেন। এবার একটু খেয়াল করে দেখেন, ফাদার কাম, বাবা এসেছিল, বলতেছে দেখেন ফাদার কাম হোয়েন, ফাদার কাম হোয়েন আই স্টার্টেড ফর দিল্লি, আই স্টার্টেড ফর ঢাকা। ধরে নেন ফাদার কাম হোয়েন আই স্টার্টেড ফর, স্টার্টেড ফর এর মানে হচ্ছে যাত্রা করা, যাত্রা করা বা বের হওয়া। স্টার্টেড ফর মানে হচ্ছে যাত্রা করা বা বের হওয়া। মাশাআল্লাহ ওমর ফারুক। এবার একটু খেয়াল করে দেখেন, এ বাক্যে ফাইনাইট ভার্ব আছে দুইটা, এ বাক্যে ফাইনাইট ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে কেম আর একটা হচ্ছে আপনার স্টার্টেড। এই দুটা ফাইনাইট ভার্ব, তাহলে দুটা ক্লজ, ফাদার কাম প্রিন্সিপাল ক্লজ। হোয়েন থেকে শুরু করে, হোয়েন, হোয়েন থেকে শুরু করে খেয়াল করে দেখেন, হোয়েন থেকে শুরু করে পুরোটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হোয়েন থেকে শুরু করে পুরোটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, খেয়াল করেন। এবার দেখেন হোয়েনের পূর্বে, হোয়েনের পূর্বে কোনো নাউনও নাই, প্রোনাউনও নাই। হোয়েনের পূর্বে যদি কোনো নাউন প্রোনাউন থাকতো তাহলে এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলতাম, এটা অ্যাডজেক্টিভ ক্লজ না। প্রথম কথা, এটা অ্যাডজেক্টিভ ক্লজ না। দুই নম্বর কথা, কেম, এই কেম, কেমটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কেমটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। শুধু কেম, আই কাম বা আই কেম, এর অবজেক্ট থাকা সম্ভব না, সো এটা অবজেক্টও না, তাহলে আলটিমেটলি এটা নাউন ক্লজও না, এটা অ্যাবসলিউটলি অ্যাডভার্ব ক্লজ, অ্যাবসলিউটলি অ্যাডভার্ব ক্লজ। ভার্বকে প্রশ্ন করেন, বাবা এসেছিল কখন, হোয়েন, হোয়েন দ্বারা প্রশ্ন করলে পুরোটা উত্তর পাবেন। যখন আমি ঢাকার জন্য যাত্রা করেছিলাম বাবা তখন এসেছিল, হোয়েন আই স্টার্টেড ফর ঢাকা। খেয়াল করেন, আমি আপনাকে অনেকবার বলছিলাম গো আর কাম, গো আর কাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সিদ্ধান্ত, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব ক্লজ বসে। খেয়াল করেন, বুঝলে ভাই ক্লজ শেষ। এই প্রত্যেকটা উদাহরণ আমি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করাইছি, প্রত্যেকটা উদাহরণ। কেউ প্রশ্ন করেন না, আমি করতেছি। দেখেন ফাদার একা একা বসে আছে, বাবা, বাবার আগে দেখেন আর্টিকেল নাই, কেন নাই? এটা আর্টিকেল চ্যাপ্টার, এটা শেষ হলে ক্লজ ফ্রেজ শেষ হলে আর্টিকেল চ্যাপ্টার আপনাকে দাগাই দিব। ক্লিয়ার কিনা বলেন? আপনি টেবিলটা ভালো করে প্রত্যেকটা উদাহরণ করে আসবেন। আচ্ছা, যদি ক্লিয়ার হন খেয়াল করেন, আরো অনেকগুলো উদাহরণ আছে, যেমন লাস্টে বলা আছে, আমি যদি বলি দেখেন উই ইট আমরা খাই, উই ইট আমরা খাই, সো দ্যাট উই ক্যান লিভ আমরা খাই। আমি যদি ধরে নিই সো দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ধরে নিলাম, কিন্তু এর আগে ভার্ব আছে, অ্যান্টিসিডেন্ট নাই,
তাহলে এটাকে আলটিমেটলি কোনোভাবে অ্যাডজেক্টিভ ক্লজ বলা যাবে না। উইট আমরা খাই, কি খাই? উত্তর নাই। কেন খাই? কেন? কেন দিয়ে? আমরা বাঁচার জন্য খাই। কেন দ্বারা উদ্দেশ্য প্রকাশ করে, উদ্দেশ্য। আর যেটা উদ্দেশ্য ভালো করে খেয়াল করে দেখেন, যেটা উদ্দেশ্য ভালো করে খেয়াল করে দেখেন, যেটা উদ্দেশ্য যে লাস্টে দেখেন, যেটা উদ্দেশ্য, উই রিড দ্যাট উই লার্ন, আমরা শিখতে পারি। যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, শেষ। যেটা সত্য সেটা অ্যাডভার্ব ক্লজ, শেষ। যেটা তুলনা সেটা অ্যাডভার্ব ক্লজ, যেটা সময় সেটা অ্যাডভার্ব ক্লজ, যেটা সময়, যেটা জায়গা, যেটা ধরন পরিমাপ, যেটা ফলাফল, যেটা কারণ, অ্যাডভার্ব ক্লজ। আমি গতকাল স্কুলে যাই নাই কারণ আমি অসুস্থ ছিলাম, কারণ আমি অসুস্থ, অ্যাডভার্ব ক্লজ, শেষ। লোকটা যদিও দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এই দো বৈপরীত্য, অ্যাডভার্ব ক্লজ, শেষ। এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাঁজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সে, কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। আচ্ছা, লিখেন সামারি। সামারিতে নাম্বার 1 দেন বাম পাশে। লিখেন রিলেটিভ প্রোনাউন আর লিখেন রিলেটিভ অ্যাডভার্ব। এটা বক্স করে দেন। দিয়ে লিখেন নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, যেদিন আপনাদের কোর্সটা শেষ করে দেব সেদিন পুরো গানটা শোনাই দেব। আমার রাগকে কেউ ব্যক্তিগত আক্রমণ হিসেবে নিলে আমার কিছু করার নাই। এবার একটু খেয়াল করে দেখেন প্লিজ। যে পড়ার হাজার রাগ করলে পড়বে, আর যে পড়ার না সে কক্সবাজার ঘুরে বেড়াবে। তো যে কক্সবাজার ঘুরে বেড়াবে আমার কথা তার জন্য দামি না, আর যে পড়ে আমার কথা তার কাছে দামি, সহজ কথা। তো আমার কথা সবার কাছে মূল্যায়ন পাবে, আই ডোন্ট এক্সপেক্ট ইট। আচ্ছা, খেয়াল করেন, যদি রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আপনাকে 3টা ক্লজেই সাসে ঢালতে হবে। এটা চেক করে দেখতে হবে এটা নাউন কিনা, এটা চেক করে দেখতে হবে এটা অ্যাডজেক্টিভ কিনা, এটা চেক করে দেখতে হবে অ্যাডভার্ব কিনা। সহজ কথা, কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার 2 নম্বর এসে লিখেন, এবার এসে লিখেন এবং আরো। 2 নম্বরে এবার এসে লিখেন এবং আরো। এবং আরোতে যত কনজাংশন আছে বা লিঙ্কার আছে এইগুলো দ্বারা নাউন ক্লজ গঠন করা যেতে পারে, এইগুলো দ্বারা অ্যাডভার্ব ক্লজ গঠন করা যেতে পারে। অর্থাৎ এবং আরোতে যত লিঙ্কার আছে এইগুলো দিয়ে যদি কোনো ক্লজ থাকে, আপনার চিন্তা থেকে আগেই বাদ যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আপনি এবং আরোতে যত কনজাংশন আছে, এবং আরোতে এগুলো দিয়ে আপনি চিন্তা করবেন এটা হতে পারে নাউন ক্লজ অথবা অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ নাউনের 4টে অ্যাপ্লাই করবেন, অ্যাডভার্ব গুলো অ্যাপ্লাই করে দেখবেন যা উত্তর আসে তাই। অর্থাৎ এবং আরো দিয়ে যদি আলটিমেটলি কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এবং আরো দিয়ে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে হচ্ছে আপনার ভাবনার জায়গা হবে 2টা, একটা নাউন অথবা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের চিন্তা বাদ। কথা কি বুঝাইতে পারছি কিনা বলেন?
ফাতেমাতুজ জোহরা আপনি রাগ না করলে আরো ভয় লাগে। আচ্ছা ভালো। আচ্ছা ক্লিয়ার কিনা বলেন, আমি উদাহরণ দিচ্ছি। আমি প্রমাণ করে দিচ্ছি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা তিনটা ক্লজে গঠন করা যায়। আচ্ছা নাম্বার 1 দেখেন, আই নো হোয়ার হি লিভস। খেয়াল করে দেখেন, আই নো হোয়ার হি লিভস এটা আমরা ইতোমধ্যে করছি। এই নোটা হচ্ছে ট্রান্সলেটিভ ভার্ব নো, আর এই পুরোটা হচ্ছে ট্রান্সলেটিভ ভার্বের অবজেক্ট, তাই এটা হচ্ছে নাউন ক্লজ। পুরোটা হচ্ছে ট্রান্সলেটিভ ভার্বের অবজেক্ট, তাই এটা হচ্ছে নাউন ক্লজ। হাবিবা জাহান লিটারেচার ক্লাস নিব কিনা এটা ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত নিব। খালি টিচারের উপর ডিপেন্ডেন্ট হয় না, নিজে কিছু পড়েন, আমি সব করে দেব, আপনার কাজ কি। নাম্বার 1 আই নো হোয়ার হি লিভস, এটা অবজেক্ট অবলিক নাউন ক্লজ। নাম্বার 2 এটা দেখছেন, আই নো দা প্লেস। খেয়াল করেন, আই নো দা প্লেস হোয়ার হি লিভস। I know the place where he lives. খেয়াল করে দেখেন, এই যে where, এই where রিলেটিভ অ্যাডভার্ব, এই the place অ্যান্টিসিডেন্ট, the place অ্যান্টিসিডেন্ট, the place। আর এই where থেকে শুরু করে এটা পুরোটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। where থেকে শুরু করে পুরোটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ, আর the place থেকে শুরু করে where পর্যন্ত পুরোটাই অবজেক্ট তথা নাউন ক্লজ। অবজেক্ট তথা নাউন ক্লজ, খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। এবার যদি বলি 3 নাম্বার, এই দুটো আমরা ইতোমধ্যে পড়ে ফেলছি আর কি। 3 নাম্বার, 3 নাম্বার একটু ভালো করে খেয়াল করেন। 3 নাম্বারটা আমি যদি বলি দেখেন, আই গো বা আই উইল গো, আমি যাব, বা আই গো, আমি যাই। হোয়ার শি লিভস, খেয়াল করেন, আমি যাই, হোয়ার শি লিভস। খেয়াল করেন, আপনাকে এই নো ভার্ব আর গো ভার্বের পার্থক্য বুঝতে হবে। হোয়ার শি লিভস, খেয়াল করেন, হোয়ার শি লিভস। ইয়াসমিন নূপুর এখন স্টুডেন্ট 217, কেউ অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ নামতে 217-তে নেমে গেছে। সো অর্ধেক ক্লাস হয়েছে, বাকি অর্ধেক আছে, বাকি অর্ধেক হতে হতে তো এটা 50-এ নেমে আসবে। সো তাহলে আলটিমেটলি আপনি কি ভাবতেছেন ইয়াসমিন নূপুর, বলেন। আপনারা তো আপনাদের ওয়াদা রাখেন না। আপনাকে নো আর গো এর পার্থক্য বুঝতে হবে। আই উইল গো, গো কিন্তু ইন্ট্রান্সিটিভ ভার্ব। এবার আপনি বলেন আই উইল গো, আমি কি যাব, উত্তর আসে আমি কাকে যাব। ভার্বের পরে আছে, তাহলে এটা সম্ভব অবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। দেখেন ভার্ব অবজেক্ট বের করা যায় দুই ভাবে, কি বা কাকে। প্রশ্ন করেন নাই, কথা বুঝছেন কিনা। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, আই গো হোম, আই গো হোম, হোমটা কিন্তু অ্যাডভার্ব, এই গোটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। আমি যাই, কোথায়, কোথায়। আই উইল গো, আমি যাব, কোথায় যাব, হোয়ার শি লিভস, সে যেখানে বাস করে। খেয়াল করে দেখেন, পার্থক্যটা বোঝেন। হুজুরে মুখস্থ করেন না, পার্থক্যগুলো বোঝেন, এত ধরে কেউ শেখায় না। এ তো এক টুকরো বাংলা সিনেমা, এটা এক টুকরো বাংলা সিনেমা। হোয়ারের আগে দেখেন ভার্ব আছে, নাউন নাই, অ্যান্টিসিডেন্ট নাই, এটা অ্যাডজেক্টিভ হওয়ার কোনো সুযোগ নাই। অ্যান্টিসিডেন্ট নাই, অ্যাডজেক্টিভও না, শেষ। তাহলে নাউন আর অ্যাডভার্বের ভিতরে মারামারি লাগে। নাউনের 4টে অ্যাপ্লাই করেন, নাউনের 4টে অ্যাপ্লাই করতে হবে না, এটা তো ভার্বের পরে। অবজেক্ট কিনা খালি চেক করেন, নাউনের এটা অবজেক্ট কিনা। যদি অবজেক্ট না হয় তাহলে এটা নাউন ক্লজও না, শেষ। আর কি বলবো, এটা এক টুকরো বাংলা সিনেমা। কিভাবে সিনেমাতে যেটা কমন হয়, নায়িকা বড়লোক আর নায়ক গরিব। তো নায়িকার বাপ তো কোন এক কালে নায়কের বাপকে মারছে, আর নায়ক আর নায়িকার কোনো না কোনো ভাবে দেখা হবেই।
হয় সেটা কলেজে গিয়ে ধাক্কা খেয়ে হোক, পিকনিকে গিয়ে হোক, গুন্ডার হাত থেকে বাঁচায় হোক, অথবা নায়কের মা ওই নায়িকার বাড়িতে কাঁধে বোয়া হোক, যেভাবে হোক দেখা হবে। নায়ক নায়িকার মোটামুটি একটা দফা রফা শুরু হয়ে গেছে। ভিলেন তো মনে করেন আত্মসম্মানের বলে বলিয়ান, না কোনো চাকরের মেয়ে মানে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি মান ইজ্জত হারাতে পারবো না। ভিলেন কি করলো, নায়িকাকে নিয়ে চিটাং চলে গেল ঢাকা থেকে। নায়ক তো দিশাহারা, নায়ক তার মায়ের কাছে গিয়ে বলতেছে, মা আই উইল গো, আমি যাব। মা বলে, কই যাবি বাবা? বলে আই উইল গো মা, হোয়ার শি লিভস। এই তো শি, এই কারণেই দেয়া। সবগুলো দেখেন হি দিছি, হি, আর এখানে দিছি শি। এটা এক টুকরো বাংলা সিনেমা। আই উইল গো, মা আমি যাবো। মা কয়, কই যাবি? হোয়ার শি লিভস, সে যেখানে বাস করে। কোথায়? অ্যাডভার্ব ক্লজ। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি চাঁদের হাসি। এহে আহা লা 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 লা। এহে আহা, কত স্বপ্ন জমানো এ বুকের মাঝে, তোমাকে নতুন করে। আচ্ছা, ক্লিয়ার কিনা বলেন? এই টোটালটা ক্লিয়ার? টোটালটা বুঝছেন তো? রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে তিনটা ক্লজই গঠন করা যায়। আচ্ছা, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব কতটা গুরুত্বপূর্ণ দেখছেন? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কতটা গুরুত্বপূর্ণ দেখছেন? আচ্ছা, এবার আপনার কাছে আমার জানতে চাওয়া, যারা পারবেন তারা চুপ থাকবেন প্লিজ। He asked me if I had taken a cup of tea. বলেন। আসিফ যে গান দিয়ে উঠছে, আসিফ বিখ্যাত ও প্রিয়া তুমি কোথায়, ওই যে কোথায়, ও প্রিয়া তুমি কোথায়, অ্যাডভার্ব ক্লজ। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে। আচ্ছা, না বলি। হ্যাঁ, মাশাআল্লাহ বস। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, 0% বেকার জীবনটাই। It's 100% love, 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 love. It's 100% love, love, love. It's 100% love, love. খেয়াল করে দেখেন। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। মনে রাখবেন, মনে রাখবেন, এটা অবশ্যই অবজেক্ট। প্রথম কথা হচ্ছে এটা কোনোভাবে অ্যাডজেক্টিভ ক্লজ না। দুই নম্বর কথা হচ্ছে এটা অবজেক্ট।
কাকে জিজ্ঞাসা করেছিল? আমাকে। কি জিজ্ঞাসা করেছিল? চা খেয়েছি কিনা। এবং এটা হচ্ছে আপনার ইনডিরেক্ট ন্যারেশন। ইন্টারগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দিয়ে ডিরেক্ট ন্যারেশন থাকলে ইনভার্টেড কমা উঠে বসে ইপা হয়ে যায়। ইপা হয়ে যায়। এখানে ইফ দ্বারা কোনো শর্ত বোঝায় নাই। ইফ দ্বারা শর্ত বোঝায় ইফ ইউ কাম, ওই যে আপনি বলেন না ইফ ইউ কাম, ইফ ইউ কাম, যদি তুমি আসো। ইফ ইউ কাম আই উইল গো, আই উইল গো। তো ইফ ইউ কাম এটা হচ্ছে শর্ত, যদি তুমি আসো তবে আমি যাব। এইটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ক্লজ। ইফ দ্বারা শর্ত বোঝালে অ্যাডভার্ব, আর এটা কিন্তু নাউন ক্লজ। খেয়াল করে দেখেন, আমি কিন্তু প্রমাণ করে দিলাম এবং আরতে। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবনে শতবার, হাসি মুখে পড়ব গলায়ও ফাঁসি। মনে রাখেন, আ টিচার ইজ দ্য বেস্ট অ্যাক্টর। একজন টিচার ইজ দ্য বেস্ট অ্যাক্টর টু মোটিভেট ইউ, টু স্ল্যাপ ইউ। আপনাকে মোটিভেট করবে, আপনাকে এনকারেজ করবে, আপনাকে পথ দেখাবে, গিভ ইউ দ্য লাইন, গিভ ইউ দ্য গাইডলাইন, আপনাকে শাসনও করবে, আপনাকে টেক কেয়ার করবে। দিস ইজ দ্য টিচার। আপনি দেখবেন আপনার ক্যাম্পাসে একজন আসে, কি একটা ভাব। যে স্টুডেন্টের সাথে মিশতে পারে না সে টিচার না। যে তার পিএইচডির গরম নিয়ে থাকে সে শিখাইতে পারে না, সে টিচার না। সেটা তার পার্সোনাল অ্যাচিভমেন্ট। কিন্তু পিএইচডি করার যে অর্জন, এটা যদি আপনার ভিতরে না দিতে পারে সে টিচার না। ক্লিয়ার কিনা? আচ্ছা, দেখেন এমবেডেড কোশ্চেন নিয়ে একটা উদাহরণ দিয়ে চলে যাব। আচ্ছা হাবিবা, ক্লাস নিব, আপনি একটু ধৈর্য ধরেন। সবগুলো আপনি ক্লাস ক্লজের ক্লাস করতে করতে এই প্রশ্ন তো আপনাকে ইনবক্সে করা যাবে, এই জন্য মেজাজ খারাপ হয়। ভাই দিন শেষে আমি একটা মানুষ, আমারও মেজাজের নিয়ন্ত্রণ আছে। ক্লাস চলতেছে, আপনি এর মধ্যে এসে মানে লাগাই দিচ্ছেন লিটারেচার ক্লাস। আমি তো কথা দিচ্ছি লিটারেচার ক্লাস তো নিব, তা আমাকে একটু সময় দেন না ভাই। আচ্ছা, আমি বলছিলাম আলটিমেটলি দেখেন, খেয়াল করে দেখেন, হুজ, এখানে একটা বই দেওয়া আছে, হুজ বুক, হুজ বুক ইজ ইট, প্রশ্ন করছে। এই বইটা কার? এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে আপনার বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আচ্ছা, কণ্ঠ ভালো শোনাবো। হুজ বুক ইট ইজ, এটা তো এটা প্রশ্ন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এরপরে বলতেছে দে, দে হ্যাভেন্ট, দে হ্যাভেন্ট বলছে, দে হ্যাভেন্ট ডিসকভার, তারা এটা বের করতে পারলো না, ডিসকভার। তাহলে দে হ্যাভেন্ট ডিসকভার, এটা যদি প্রিন্সিপাল ক্লজ হয়, আপনাকে এটাকে বানাতে হবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আপনি লিখবেন হুজ বুক ইট ইজ, এই সরি, হুজ বুক ইট ইজ, এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি আপনাকে আবার বলতেছি, এইটা এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা ইন্টারগেটিভ ফর্মে থাকবে না,
অ্যাসার্টিভ ফর্মে চলে এসে সাবঅর্ডিনেট ক্লজের রূপ ধারণ করবে। এইটাই এমবেডেড কোশ্চেন রে ভাই। নয় নম্বর দেওয়া আছে, 9 নম্বর বলা আছে দে ডোন্ট নো। দে ডোন্ট নো হোয়াই। ইম্পারেটিভ কি হবে? হোয়াই দে আর buying the house. Why they are buying the house? Embedded question. এটাই assertive কখনোই আটটা এই ডে সাবজেক্টের আগে থাকবে না। এটাই embedded question 9 নম্বর। 7 নাম্বার কঠিন একটু। 7 নাম্বার দেওয়া আছে, দেখেন ডু ইউ নো, তুমি কি জানো? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হবে। ডু ইউ নো, তুমি কি জানো? এটা ইন্টারভিউ ফরম্যাটে দেওয়া আছে। ডু ইউ নো, তুমি কি জানো? when, যখন the next exam will take place আর লাস্টে প্রশ্নবোধক হবে, কেননা আমাদের প্রিন্সিপাল ক্লজটা এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই দেখেন when আছে, দা এক্সাম আছে সাবজেক্ট, আর উইল আছে ভার্ব। খেয়াল করেন, এটাই এমবেডেড কোশ্চেন। আল্লাহ হাফেজ। আর গলা পারতেছে না, সব দিব, সব সলিউশন দিয়ে দিব।